হ্যালো ভিউয়ার্স, ইউএস লাইভ চ্যানেল থেকে আমি এমপল চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, বেশ কিছুদিন আমি এই চ্যানেলের বেশ বাইরে ছিলাম। বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্যে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ বা নতুন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এজন্যে আমি দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার এই চ্যানেলটাকে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই। অতি দ্রুত খুব অল্প সময়ে আপনারা আমার এই চ্যানেলকে অনেক সাবস্ক্রাইব করেছেন এবং আমার চ্যানেলের সঙ্গে আপনারা চলে এসেছেন। প্রতিনিয়ত আমাকে মেসেজ করেন কমেন্ট বক্সে যে ভাই আরও নতুন কিছু ভিডিও আপলোড করুন, আমরা অপেক্ষায় আছি। তো আপনারা সবাই জানেন আমি 2023 সালের শেষের দিকে আমেরিকাতে এসেছি F4 ভিসাতে। তো এই রিলেটেড আমি ভিডিও আপলোড করে থাকি। আমার আরও একটি যদিও চ্যানেল আছে, তো সেই চ্যানেলেও আমি ভিডিও দিয়ে থাকি। তো এই চ্যানেলেও আমার বেশ কিছু ভিন্ন টাইপের সাবস্ক্রাইবার আছে। তারা আমাকে রিকোয়েস্ট করে যে ভাই নতুন আপডেট কোনো নিউজ আসছে কিনা সেই ভিডিওর জন্যে। তো আমি চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে, একদম নতুন যে F4 রিলেটেড যে নতুন আপডেট এসছে সেই আপডেট নিয়ে, যেটা 2025 সালের 20 জানুয়ারি টু 2025-এর 20 ফেব্রুয়ারি পর্যন্ত যে ভিসা বুলেটিনটা আসছে F4 রিলেটেড, সেই বিষয় নিয়ে আজকে মূলত আমি কথা বলবো। একদম কারেন্ট নিউজ, একদম আপডেট নিউজ, নতুন নিউজ F4 ভিসার। তো খুব বেশি তেমন নড়চড় না হলেও একটু হয়তো নড়চড় হয়েছে, তো সেই বিষয়ে আমরা কথা বলবো। মূলত F4 ভিসার যাদের 2008 সালের মার্চের শেষের দিকে, একদম লাস্ট উইক, যাদের প্রায়োরিটি ডেট ছিল অর্থাৎ অ্যাপ্লাই করা হয়েছিল, তাদের এখন পিডি কারেন্ট হচ্ছে, তাদের এখন প্রায়োরিটি কারেন্ট হচ্ছে। তার কারণ এর মধ্যে যাদের 2007-এর এপ্রিলের শেষের দিকে যাদের অ্যাপ্লাই করা হয়েছিল তাদের এখন পিডি কারেন্ট। অনেকেই বলে ভাই পিডি কারেন্ট, আমরা বিষয়টা বুঝি না। তাদেরকে এখন মেল পাঠানো হচ্ছে, চিঠি পাঠানো হচ্ছে যে আপনাদের পিডিটা কারেন্ট হয়েছে, এখন আপনাদের নতুন ডকুমেন্ট জমা দিতে হবে এবং সেই সঙ্গে ভিসা ফি জমা দিতে হবে। প্রথমে অ্যাপ্লাই করার সময় অ্যাপ্লাইয়ের জন্যে একটি টাকা জমা দিতে হয়, পার ম্যান আই থিঙ্ক $400 মতো। এখন প্রত্যেককে $360 করে, প্রত্যেকটা পার্সনের জন্য $360 জমা দিতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। তো এটাকেই বলে পিডি কারেন্ট হওয়া। তো এখন যাদের 2007 সালের মার্চের শেষের দিকে যাদের অ্যাপ্লাই করা হয়েছিল তাদের এখন পিডি কারেন্ট হচ্ছে, অর্থাৎ তাদের টাকা জমা দেওয়া এবং নতুন ডকুমেন্ট সব জমা দেওয়ার সময় হয়ে আসছে। আমি এটা বলে রাখতে চাই, যাদের 2007 সালের মার্চের পরে এপ্রিল, মে, জুন যাদের অ্যাপ্লাই করা হয়েছিল তারা খুব দ্রুত প্রিপারেশন নিতে থাকুন। এখন আপনাদের যেই সব ডকুমেন্টসগুলো লাগবে সেইগুলো আপনারা দ্রুত রেডি করতে থাকুন, যাতে আপনাদের কাগজ ওঠার সঙ্গে সঙ্গে সেটা আপনারা প্লেস করতে পারেন। সেটা হলো আপনাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেটা আজ থেকে 12-14 বছর আগে আপনারা যেটা জমা দিয়েছিলেন সেইটা এখন আর চলবে না। আবার নতুন করে আপনাদের যে আমাদের বাংলাদেশের সরকার যেটা অনলাইনে করেছে, যে প্রায় আমার ঠিক মনে নেই 12টা কি 14টা ডিজিটের যে বাংলা এবং ইংলিশের যে বার্থ সার্টিফিকেট, সেই নতুন বার্থ সার্টিফিকেটটা আবার জমা দিতে হবে। আগের যেটা আছে সেটা তারা ক্যান্সেল করবে, নতুনটা আপলোড করবে। তো অবশ্যই প্রত্যেকের এই নতুন কাগজটা জমা দিতে হবে। সেই সঙ্গে আপনাদের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে 6 মাস। তো আমি অবশ্যই প্রত্যেকে রিকমেন্ড করব, যাদের পাসপোর্টের মেয়াদ 1 বছর বা 1.5 বছর যাই থাকুক না কেন, আপনারা অবশ্যই নতুন একটি পাসপোর্ট রেডি করে ফেলুন। এখন আমাদের দেশে
যে নতুন পাসপোর্ট দেওয়া হচ্ছে সেটির মেয়াদ থাকছে 10 বছর। তো এই 10 বছর মেয়াদের পাসপোর্টটি অবশ্যই করে ফেলবেন, যাতে আপনারা নতুন করে পাসপোর্ট করতে হবে না। আমেরিকাতে আসার পরে 5 বছর পরে সব কিছু ঠিক থাকলে আপনি অবশ্যই সিটিজেন হয়ে যাবেন, তখন আর আপনার বাংলাদেশের পাসপোর্টের প্রয়োজন হবে না। তো তখন আপনি আমেরিকান পাসপোর্ট পেয়ে যাবেন। এই জন্যে আপনি অবশ্যই একটি নতুন পাসপোর্ট করে নেবেন। যেটা সত্যি কথা বলতে আমি করেছিলাম, আমার পাসপোর্টের মেয়াদ 2 বছর ছিল, তারপরেও আমি নতুন একটি পাসপোর্ট করেছিলাম। এই জন্যে করেছিলাম যে আমেরিকাতে আসার পরে আমার 1.5 বছর পরে সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমি যেটা বুঝতে পারলাম যে আমার 1.5 বছর বা 1 বছর সামথিং পরে আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আমাকে পাসপোর্ট আবার করতে হবে। আমেরিকা থেকে পাসপোর্ট করা যদিও ইজি, তারপরেও খরচ বাংলাদেশের তুলনায় প্রায় 3-4 গুণ। তো কেন আমি শুধু শুধু ফালতু পয়সা নষ্ট করব এবং এখানে আসার পরে নতুন জায়গা, কার কাছে হেল্প চাইবো, বা আমার এই জায়গায় যে আছে তার যদি সময় ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যাবে। এজন্যে আমি আমার দেশেই যদি করে ফেলতে পারি তো শুধু শুধু ঝামেলাটা কেন এই দেশে এসে নেব। তো সেজন্যে আমি বাংলাদেশ থেকেই আমার 2 বছর মেয়াদ থাকা সত্ত্বেও আমি নতুন পাসপোর্ট করেছিলাম আমার পুরো ফ্যামিলির জন্যে। তো আপনাদের যাদের পাসপোর্টের মেয়াদ 1 বছর বা 6 মাস এরকম আছে তারা অবশ্যই নতুন পাসপোর্ট করে নেবেন। সেই সঙ্গে আপনার কাগজ আসলে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে। তো অবশ্যই আপনারা প্রিপারেশন নিয়ে থাকবেন যে পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করবেন, কোথা থেকে করবেন, সেই প্রস্তুতিগুলো নিয়ে রাখবেন। যখনই আপনার যে রিলেটিভ ভাই বা বোন আপনার জন্য অ্যাপ্লাই করেছে সে যখনই বলবে যে কাগজ উঠে গেছে, তখনই আপনার এই ডকুমেন্টসগুলো দিতে হবে। তাই পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করতে হবে সেই বিষয়টা আপনারা আগে থেকে জেনে রাখবেন, যাতে কাগজ ওঠার সঙ্গে সঙ্গে পরের দিনে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্যে অ্যাপ্লাই করে দিতে পারেন। তার কারণ পুলিশ ক্লিয়ারেন্স বের করতে কমপক্ষে 3 সপ্তাহ থেকে 1 মাসের মতো সময় লাগে। তো আপনি যদি আগে থেকে সব রেডি করে রাখেন তাহলে আপনি ওইটে জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার 3 সপ্তাহ বা 1 মাসের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে যাবেন, এবং পুলিশ ক্লিয়ারেন্স সহ বাকি কাগজপত্র রেডি করতে বেশি সময় লাগবে না। পুলিশ ক্লিয়ারেন্সটা রেডি করতে বেশ সময় লাগে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু কাগজ ওঠার সঙ্গে সঙ্গে আপনি যদি সব রেডি করে রাখেন তাহলে 1 মাসের মধ্যে আপনার পেপারসটা জমা দেওয়া হয়ে যাবে। যদি 1 মাসের মধ্যে পেপারস জমা দেওয়া হয় তখন থেকে আপনার কিন্তু কার্যক্রম শুরু হয়ে যাবে। আমি এটাও দেখেছি যে আমার যেমন অ্যাপ্লাই করা ছিল 2006-এর মাঝামাঝিতে, আর এখন যারা 2007-এ যাদের 3 মাস পর্যন্ত যাদের ডিকিউ হয়েছে তারা কিন্তু অলরেডি ইন্টারভিউ লেটার হাতে পেয়ে গেছে। আর আমার কাছে এমনও কমেন্ট আসে যে ভাই আমার 2006-এ অ্যাপ্লাই করা শেষের দিকে আমি এখনও কেন ইন্টারভিউ লেটার হাতে পাচ্ছি না। তো আমি সেই ভাইকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি ডকুমেন্টস জমা দিতে দেরি করেছিলেন? উনি বলেছিল হ্যাঁ ভাই, আমি গাফিলতি করেছিলাম, আমার ডকুমেন্টসগুলো আজ দেবো কাল দেবো করে এরকম জমা দিতে আমার দেরি হয়ে গিয়েছিলো, এই জন্যে আমার কেসটা পিছিয়ে গিয়েছে। ওনার কেসটা 1 বছর পিছিয়ে গিয়েছে। ওনার ডিকিউ হয়েছে 2021-এর মাঝামাঝিতে। আর আমার দেখুন, আমার মেসেজ আসার সঙ্গে সঙ্গে আমি প্রত্যেকটা কাগজপত্র 1 মাসের মধ্যে সব কাগজপত্র কমপ্লিট করে জমা দিয়েছিলাম। এ কারণে আমার 2019-এর শেষের দিকে আমার ডিকিউ হয়ে গিয়েছিল, কিন্তু করোনার জন্যে সব আটকে গেল। আমি 3-3.5 বছর ওয়েট করার পর তারপরে আমি ইন্টারভিউ ডেট পেয়েছিলাম। তারপরে চলে এসেছি প্রায় 23-এর শেষের দিকে। যাই হোক, এবার বলি যে পিডি কারেন্টের যে নিউজটা, সেটা হলো পিডি কারেন্ট। তো আমি আগেই বলেছি, এবার ডিকিউ বলবো যাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে। ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে যাদের 2021-এর এপ্রিলের ফার্স্ট উইক বা মার্চের লাস্ট উইক। ডিকিউ হয়েছে যাদের মার্চের লাস্ট এবং এপ্রিলের ফার্স্ট উইক। ঠিক এই 15 দিনের মধ্যে যাদের ডিকিউ হয়েছে তারা এখন ইন্টারভিউ লেটার হাতে পাচ্ছে। অলরেডি এই ধরনের মেসেজ আমার কাছে আসে। অনেকে আমাকে মেসেজ করে যে ভাই আমাদের তো সামনে ইন্টারভিউ, কী ধরনের প্রিপারেশন নেব।
তো এই ধরনের মেসেজ আমাকে করে, আমি তাদের ইনবক্সে তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এটাই একটি খুব বেশি না আগালেও হয়তো সপ্তাহখানেক আগিয়েছে। তা আমাদের এখন যাদের 2021-এর মার্চের শেষ এবং এপ্রিলের ফার্স্ট উইকের দিকে যাদের ডিকিউ হয়েছিল তারা এখন ইন্টারভিউ লেটার হাতে পাচ্ছে। তাই এর পরপরই যাদের ডিকিউ হয়েছে তারা অবশ্যই প্রিপারেশন নিতে থাকুন, যে আপনাদের ইন্টারভিউয়ের যে প্রিপারেশন সেই প্রিপারেশনগুলো আপনারা এখন থেকেই নিতে থাকুন। আশা করি 2-1 মাসের মধ্যে আপনাদের ইন্টারভিউ লেটার হাতে চলে আসবে মেইলের মাধ্যমে। তো এই জন্যে অবশ্যই তাদের এখন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে। তো আরও একটি গুড নিউজ সেটা হলো বাংলাদেশের ঢাকা এম্বাসি এখন সুপার ফ্রাইডে এবং আরও একটি গুড নিউজ সেটা তারা হলো সুপার সানডে তারা অ্যারেঞ্জ করতেছে। অলরেডি তারা ডিসেম্বর মাসে 2টা সুপার ফ্রাইডে করেছে এবং জানুয়ারিতে শেষের দিকে তাদের করার প্ল্যান আছে এবং ফেব্রুয়ারি মার্চ ওরা লাগাতারভাবে সুপার ফ্রাইডে করবে। সেই সঙ্গে আমরা নতুন যে নিউজটা পেয়েছি সেটা হলো সুপার স্যাটারডে করবে তারা, সুপার স্যাটারডে অ্যান্ড সুপার ফ্রাইডে। সো এই স্যাটারডে এবং ফ্রাইডে এই ছুটির দিনে মূলত ঢাকা এম্বাসি কোনো কাজ করতো না। তো এখন এই শনিবার এবং শুক্রবার 2 দিনই তারা কাজ করবে। কমপক্ষে 300 থেকে 400 তারা ভিসা ইন্টারভিউ নেবে। তো এই 300-400 ভিসা ইন্টারভিউ নিলে আপনারা বুঝতেই পারছেন যে কত দ্রুত ব্যাকলগ কাটবে। ডিসেম্বরের শেষের দিকে যে সুপার ফ্রাইডে ছিল সেই সুপার ফ্রাইডেতে 300 ভিসা দেওয়া হয়েছে, আমেরিকান 300 ভিসা দেওয়া হয়েছে। যদিও সেটা F4 ক্যাটাগরি না, সেটা ছিল স্টুডেন্ট এবং ট্যুরিস্টদের। যদিও স্টুডেন্ট এবং ট্যুরিস্ট সব মিলায়েই ঢাকা এম্বাসি কাজ করে। তো এইগুলোদের যখন ভিসা কমপ্লিট বা তাদের ইন্টারভিউ ডান হয়ে গেছে তখন কিন্তু পিছনের দিকে অনেকটাই ব্যাকলগ কমে গিয়েছে। তো সেই ক্ষেত্রে F4 এই রিলেটেড যারা ইমিগ্র্যান্ট তাদেরও কিন্তু দ্রুত ভিসা নেবে এবং দ্রুত আগাবে, এইটা কিন্তু নিশ্চিত। তাই খুবই একটি ভালো নিউজ যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরা লাগাতারভাবে সুপার ফ্রাইডে এবং স্যাটারডে অর্থাৎ শনি এবং শুক্র 2 দিনই তারা অতিরিক্তভাবে ইন্টারভিউ নেবে এবং ভিসা দেবে। এতে দ্রুত ব্যাকলগ কেটে যাবে। আমেরিকার নতুন সরকার ডোনাল্ড ট্রাম্প আবার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে আপনারা হয়তো অনেকেই জানেন সে বেশ কিছু নতুন আদেশ জারি করেছে। সেই আদেশগুলোর মধ্যে যেটা আছে সেটা আমাদের F4 ক্যাটাগরি বা যারা বৈধভাবে আমেরিকাতে আসছে তাদের জন্যে খুবই ভালো খবর এবং সুখবর। সেটা হলো যে অবৈধ যেসব অভিবাসী যারা বর্ডার ক্রস করে বা অবৈধভাবে আমেরিকাতে ঢুকছে তাদেরকে এখন অ্যারেস্ট করতেছে এবং ধরে ধরে তাদের দেশের বাইরে বের করে দিচ্ছে। অলরেডি আজকে প্রচুর মানুষ অ্যারেস্ট করেছে। সেই সঙ্গে বাংলাদেশের 4 জন মানুষ অ্যারেস্ট হয়েছে, আপনারা হয়তো নিউজ দেখলে বুঝতে পারবেন। এতে কি হবে, এতে যে বাইরে থেকে যেসব অবৈধ মানুষ ঢুকতো তারা এখানে কেস ফাইল করতো এবং তাদেরকে কোনো এক সময় ওয়ার্ক পারমিট এবং গ্রিন কার্ড দিতে এই সরকার বাধ্য হতো। এবং এই দেশের একটি সিস্টেম আছে যে কতগুলো গ্রিন কার্ড এই বছরে তারা দেবে তার একটা কোটা থাকে। তো আমরা যারা F4 ক্যাটাগরিতে আসি তারা কিন্তু আমরা ভিসা ডান হয়ে যাওয়ার পরে অর্থাৎ ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেলে আমাদের কিন্তু গ্রিন কার্ডের জন্য পয়সা জমা দিতে হয়। তো আর এই অবৈধ যারা এরাও এখানে এসে কেস ফাইল করে এরাও কিন্তু যখন এলিজেবল হয়ে যায়, যখন এরা এদের কেসে জিতে যায় যে আমি দেশে
সমস্যায় আছি, আমার সিকিউরিটি নেই, সেই জন্য আমি এই দেশে আসছি, এই রকম করে তারা একটা কেস ফাইল করে এবং এই কেসে যখন পয়সা খরচ করে এবং তারা কোনোভাবে জিতে গেলে তখন তাদেরও গ্রিন কার্ড ইস্যু করতে হয়। তো এই গ্রিন কার্ডে একটা লিমিট থাকে, যখন ওদের গ্রিন কার্ড দেওয়া হয় তখন আমাদের এই F4 ক্যাটাগরির গ্রিন কার্ড কিন্তু ভাগাভাগি হয়ে যায়। এই কারণেই আমাদের এই F4 রিলেটেড বা এই বৈধ যে ভিসাগুলো আছে সেইগুলোর ইন্টারভিউয়ের সংখ্যা তখন কমতে থাকে। তো এখন যারা অবৈধ আসছে তাদের যখন আসা বন্ধ করে দেবে তখন কিন্তু আমাদের F4 রিলেটেড বা যারা লিগাল তাদের গ্রিন কার্ড কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং তাদের দ্রুত ভিসা দেবে এবং দ্রুত ব্যাকলগ কেটে যাবে। এটি একটি ভালো নিউজ। আপনারা আরও জানেন যে ট্রাম্প এসে আরও যে একটি আদেশ করেছে যে আমেরিকাতে বেড়াতে আসে ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসায় এসে তারা এই জায়গায় তাদের দেখা যাচ্ছে যে তারা ফ্যামিলি নিয়ে আসে এবং এখানে তারা যদি একটি বাচ্চা জন্ম দেয়, সেই বাচ্চা জন্মসূত্রে আমেরিকান হয়ে যায় এবং সেই সূত্রে তার মা বাবা প্রতিনিয়ত আসা যাওয়া করতে পারে বা বৈধভাবে থাকতে পারে এবং কোনো এক সময় তাদেরকে গ্রিন কার্ড বা সিটিজেন বা পাসপোর্ট দিয়ে দেওয়া হয়। তো সেটাও এই সরকার ক্যান্সেল করে দিচ্ছে। তাতে কি হবে, এই গ্রিন কার্ডের সংখ্যা আরও কিন্তু বাড়তে থাকবে, অর্থাৎ তাদের হাতে প্রচুর গ্রিন কার্ড থেকে যাবে আর তখন আমাদের মতো F4 রিলেটেডের জন্যে খুব দ্রুত বা ইজি হয়ে যাবে বা খুব দ্রুত ইন্টারভিউ নিয়ে তাদের গ্রিন কার্ড দিয়ে দেবে। তার কারণ আমাদের ইন্টারভিউ হয়ে গেলেই আমরা কিন্তু যে গ্রিন কার্ডের পয়সাটা জমা দিই সেই পয়সাটা জমা দিলেই তারা গ্রিন কার্ড রেডি করতে থাকে এবং আপনার ভিসা কমপ্লিট হওয়ার পর গ্রিন কার্ডের যে $230 জমা দিলে 30 থেকে 45 দিনের মধ্যে তারা গ্রিন কার্ড রেডি করে ফেলে। অর্থাৎ আপনি যদি 15 দিন বা 1 মাস পরে আমেরিকাতে আসেন তাহলে নেক্সট 15 দিন পরই আপনি গ্রিন কার্ড হাতে পেয়ে যাবেন। তো এটি খুবই একটি ভালো নিউজ। তো এই সরকার এ ধরনের আরও বেশ কিছু নতুন নতুন নিয়ম করতেছে যেটা আমাদের F4 রিলেটেড বা আমাদের মতো যারা ইমিগ্র্যান্ট আছে, যারা বৈধ আমেরিকাতে আসবে বৈধভাবে, তাদের জন্য খুবই ভালো নিউজ এই সরকার বয়ে নিয়ে আসছে। তো এই ধরনের নিউজ বা এই ধরনের আপডেট পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি খুব দ্রুত আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। বেশ কিছু আমার ভিউয়ার্স আমাকে মেসেজ করেছে যে ভাই আপনি ইন্টারভিউ দিতে গিয়েছিলেন কিভাবে, কি কাগজপত্র নিয়ে গিয়েছিলেন এবং কি কি প্রশ্ন করেছিল, কিভাবে আপনি প্রিপারেশন নিয়েছিলেন। এর মধ্যে একজন এরকম প্রশ্ন করেছে, ভাই ইন্টারভিউর সময় আপনি কি ধরনের পোশাক পরে গিয়েছিলেন। তো এই বিষয়গুলো নিয়ে টোটাল ইন্টারভিউয়ের বিষয় নিয়ে আমি ইন্টারভিউতে কখন গিয়েছিলাম, আমাকে কখন ডেকেছে, কোথায় কোথায় গিয়েছি, কি কাগজপত্র ছিল এবং আমাকে কি প্রশ্ন করা হয়েছিল। তো এই সব বিষয় নিয়ে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যেই চলে আসবে। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং পার্ট আমি প্রত্যেকটা ভিডিও এই চ্যানেলে ছাড়ব যে কিভাবে মেডিকেল করলাম, কোথায় মেডিকেল করলাম, মেডিকেলে আমার কত টাকা খরচ হয়েছিল, তারপরে কিভাবে আমি পাসপোর্ট নিয়ে আসলাম, আমার ভিসা লাগার পরে কোথায় তারা পাসপোর্ট রেখেছিল, সেই পাসপোর্টটা আমি কিভাবে নিয়েছিলাম এবং কোন কোম্পানির এয়ার টিকিট কেটেছিলাম, ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশনের সময় আমাকে কি কি প্রশ্ন করা হয়েছিল এবং দুবাই এয়ারপোর্টে আমাকে কি কি প্রশ্ন করা হয়েছিল, তারপরে নিউ ইয়র্কের JFK এয়ারপোর্ট, ইউএসের JFK এয়ারপোর্টে আমাকে কি কি প্রশ্ন করা হয়েছিল। এই সব বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করব পার্ট করে। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন, আমি সেইগুলোর উপরেও বলার চেষ্টা করব। এরপরে আমার আরও বেশ কিছু ভিডিও থাকবে পার্ট। আমেরিকাতে আসার পরে আপনি কিভাবে এখানে যে
স্টেট আইডি আছে সেটা কিভাবে করবেন, কিভাবে লার্নার পারমিট নেবেন, কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন, এই সব বিষয়ে বেশ কিছু ভিডিও থাকবে। এবং আপনার যদি সোশ্যাল সিকিউরিটি কার্ড বা গ্রিন কার্ড যদি না আসে, তাহলে কোথায় যোগাযোগ করবেন, কোথায় যাবেন, কোথায় গিয়ে আপনি আপনার এই সমস্যার কথা জানালে তারা আপনাকে সেইটিতে সাহায্য করবে এবং অতি দ্রুত আপনার কার্ডগুলো বাসায় চলে আসবে। এইসব বিষয়ে বেশ কিছু কথাবার্তা থাকবে এবং আলোচনা থাকবে। এই রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, আমি চেষ্টা করব এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। আপনারা হয়তো ভাবছেন যে আমি এই ধরনের বিষয়গুলো কোথার থেকে জানি বা কী করে জানি বা কিভাবে উত্তর দেব। তো এর মধ্যে আমি নিজে বেশ কিছু ফেজ হয়েছি এবং সমাধান পেয়েছি। সেই বিষয়ে অবশ্যই আমি জ্ঞান রাখি বা আমি জানি। এবং এখানকার বেশ কিছু নিউজ চ্যানেল যেটা আপনারা বাংলাদেশে বসে দেখতে পান না, সেই চ্যানেলগুলো থেকে আমি নিউজ কালেক্ট করি এবং সেগুলো শুনে আপনাদেরকে বলার চেষ্টা করি। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আমেরিকাতে আসার অপেক্ষায়